স্বাগতম ক্রিক ফ্রেন্ডের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সানি আছি আপনাদের সঙ্গে। চ্যাম্পিয়ন্স ট্রফি চলে এসেছে, আমরা বেশ কিছু দলের প্রিভিউ দিয়েছি, তাদের দলগুলো কেমন হয়েছে। আজকে আমরা আলোচনা করব সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড নিয়ে। প্রথমে আসলে শুরু করতে চাই নিউজিল্যান্ড নিয়ে। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। নিউজিল্যান্ডের দলটার কথা বলছিলাম আমরা, আসলে অনুষ্ঠান শুরুর আগেও অনেক কথা বলছিলাম। তাদের দলটা অনেকটা অভিজ্ঞতা সম্পন্ন যেই 3-4টা দল আছে, এই দলগুলোর মধ্যে একটা হলো নিউজিল্যান্ড। তারা সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে, সাউথ আফ্রিকার বিপক্ষে তারা একটা ট্রাই নেশন খেলেছে, সেটাতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। যদি দলটা নিয়ে যদি একটু ওভারঅল বলতে। নিউজিল্যান্ড কিন্তু সবসময় একটা ফ্যান ফেভারিট টিম, তারা এই টুর্নামেন্টেও কিন্তু ফেভারিটদের মধ্যে অন্যতম। কারণ আপনি দেখবেন যে এই টিমটা যদি দেখেন পুরাটা এক্সপিরিয়েন্সে ভরা। আপনি এদের যদি এভারেজ বয়সটা দেখেন, সবার 30+, এতদিন ধরে খেলছেন। শুধু গ্ল্যান ফিলিপসের মনে না, হ্যাঁ, মানে বলছি, হ্যাঁ, মানে 28ও কিন্তু এই ক্রিকেটে ইয়াতে কারণ নতুন কেউ নেই এখানে। ক্যাপ্টেন্সি কিন্তু নতুন এসেছেন নিউজিল্যান্ডের মিচেল স্ট্যাটনার, তিনি কিন্তু দুর্দান্ত ক্যাপ্টেন্সি করছেন। তিনি আমি এই ট্রাই নেশনটা দেখছিলাম যে তার বলিং, নিজে তো বলিং ভালো করছেনই মিডল ওভারে এসে, এছাড়া বলিং চেঞ্জগুলোর যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু তিনি দুর্দান্তভাবে করছেন। আমরা যদি প্রথমে একটু টপ অর্ডারদের নিয়ে কথা বলি, সেখানে কিন্তু ডেভন কনওয়ে রয়েছে, কেন উইলিয়ামসন রয়েছে, রাচিন রবীন্দ্র রয়েছে। রাচিন রবীন্দ্র যদিও ইনজুরির মানে একটা দুর্ঘটনা ঘটেছে তার সাথে, পাকিস্তানের সাথে এগেনস্টে খুব ব্রুটালি একটা আঘাত পেয়েছেন, সেখানে একদম মাথা ফেটে ব্লাডটার একদম ট্রাই নেশন থেকে তিনি রুলড আউটই হয়েছেন। কিন্তু যদিও কোচ বলেছেন যে তিনি রিকভার করছেন, আশা করা যাচ্ছে যে তিনি ফিরবেন। সেই আসার কারণেই কিন্তু চূড়ান্ত যে স্কোয়াডটা দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেখানে কিন্তু রাচিন রবীন্দ্র আছেন। হ্যাঁ, আছেন। আমি যদি এখানে স্পেসিফিকলি যদি বলি, কেন উইলিয়ামসন কিন্তু দারুণ ফর্মে আছেন। মাঝখানে 15 মাসের একটা গ্যাপ ছিল, কেন উইলিয়ামসন কিন্তু 15 মাস তিনি কিন্তু ওয়ানডে খেলেননি। তারপর ব্যাক করলেন পাকিস্তানের বিপক্ষে, সেই ম্যাচটাতে একটা হাফ সেঞ্চুরি পেলেন, তারপর একটা সেঞ্চুরিও পেয়েছেন। আর তার এই ফর্মটা আসলে কীভাবে বিবেচনা করেন? তার একজন অভিজ্ঞ ক্যাম্পেইনার, তিনি এসে দলটার একদম প্রাণ ভোমরা বলতে যাকে বোঝায়। এক্স্যাক্টলি, লাস্ট কয়েকটা সিরিজ কিন্তু হচ্ছিল বিপিএলের পরে বা ওয়ানডে সিরিজ যেগুলো হচ্ছিল, সেখানে আপনার রুট খেলেছেন, স্মিথ খেলছেন, কোহলি খেলছেন এবং উইলিয়ামসন খেলছেন। এই ফোরের চারজনই কিন্তু মোটামুটি ভালো খেলছেন সবাই। কোহলিও কিন্তু সেঞ্চুরি পেয়েছিলেন, এছাড়া স্মিথ হয়তো একটু ডাউনে রয়েছেন, কিন্তু তিনি কিন্তু ক্যাপ্টেন্সি করছেন অস্ট্রেলিয়ার, সো সেখানে তিনিও হয়তো ভালো খেলছেন। তাদের নিয়মিত ক্যাপ্টেন কিন্তু প্যাট কামিন্সকে পাচ্ছেন না। হ্যাঁ, স্মিথই ক্যাপ্টেন্সি করবেন। হ্যাঁ, সো ফেভ ফোরের মধ্যে কিন্তু উইলিয়ামসন অন্যতম ছিলেন। তিনি আসলে দলে থাকাটা কতটা যে গুরুত্বপূর্ণ তিনি কিন্তু এত বছর ধরে আসলে বুঝিয়ে দিয়েছেন। তাছাড়া তিনি যেহেতু এবার ক্যাপ্টেন না, তার প্রতি কিন্তু শুধু ব্যাটারের দায়িত্বটা রয়েছে, সো তার কিন্তু প্রেশার একটু কমে গিয়েছে। তিনি ক্যাপ্টেন থাকা অবস্থাতে যে খারাপ খেলেছেন তা না, কিন্তু ক্যাপ্টেন্সি না থাকাতে তার শুধু ব্যাটিংয়ে ফোকাস করতে পারবেন। সো আপনি যখন নাম্বার 3-তে উইলিয়ামসনের মতো একজন প্লেয়ার পাচ্ছেন, আপনার ভারটা কিন্তু সেখানেই অনেক বেড়ে যাচ্ছে। তো আমরা কি কেন উইলিয়ামসন যেহেতু 3 নম্বরে ব্যাট করছেন, তাছাড়া উইলিয়ান এবং ডেভন কনওয়ে আছেন, আমরা কি কিউইদের ওপেনিং জুটি থেকে রাচিনকে দেখতে পারবো? রাচিনের থাকার কথা, রাচিন এবং কনওয়েকেই আমরা হয়তো দেখব। কনওয়ে কিন্তু খুবই ভালো ফর্মে রয়েছেন, বা উনি খুবই অভিজ্ঞ, খুবই আগ্রাসী ব্যাটিংয়ের জন্য কিন্তু কনওয়ে কিন্তু বিশেষভাবে আমাদের মনোযোগ না, তিনি কিন্তু মনে করেন যে এখন এই সিচুয়েশন টেস্ট এবং ওডিআইতে কিন্তু তিনি ধরেই খেলতে পারেন। এই টিমটাই আসলে এই যে উইলিয়ামসন বলেন, কনওয়ে বলেন, তারা কিন্তু এই যে প্রথমের যেই পাওয়ার প্লে বা প্রথম 20 ওভারের যেই ফেজটা রয়েছে, সেখানে কিন্তু তারা খুব ভালোভাবেই টিকে থাকতে পারে এবং সে করে। এরপরে যদি আপনি দেখেন, ড্যারেল মিচেল রয়েছেন, গ্লেন ফিলিপস রয়েছেন। ড্যারেল মিচেলকে কিন্তু খুব অ্যাটাকিং আমরা জানি, কিন্তু আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে ইম্প্যাক্টফুল প্লেয়ার এই টিমের হচ্ছে গ্লেন ফিলিপস। গ্লেন ফিলিপস একটা পারফেক্ট অলরাউন্ডার হিসেবে তিনি কিন্তু খেলছেন। তিনি কিন্তু কিপিংও করেন, তিনি ফিল্ডিংয়ে দুর্দান্ত, বল করতে পারেন। এই ট্রাই নেশনে তিনি প্রথম সেঞ্চুরি পেয়েছেন তার। এছাড়া তিনি বোলিং তো করছেনই, বোলিংয়ে ব্যাকআপ দিচ্ছেন, এবং এইরকম একটা কমপ্লিট অলরাউন্ডার একটা টিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। না, আপনি যেহেতু অলরাউন্ডারের কথা বললেন, আমি কিন্তু এখানে 7জন অলরাউন্ডার দেখতে পাচ্ছি। আপনি যদি ডেল মিচেল থেকে শুরু করেন, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, রাচিন রবীন্দ্র, মিচেল ব্রেসওয়েল, মিচেল স্ট্যাটনার এবং নাথান স্মিথ,
এতগুলো অলরাউন্ডারের সমন্বয়ে আপনি যখন একটা দল করবেন এটা আসলে পরিপূর্ণ না হয়ে আসলে পারে না আমার মনে হয়। হ্যাঁ সেটাই এক্স্যাক্টলি। আর স্যাটনার তো নিজেও ক্যাপ্টেন্সি করছেন, ব্রেসওয়েলও ভালো ফর্মে রয়েছেন, স্পিন একটা তাদের জন্য খুব ভালো। আপনি জানেন যে দুবাইয়ে যদি খেলা হয় বা পাকিস্তানে খেলা হয় তখন এই ব্রেসওয়েল এবং স্যাটনার দুজনেই কিন্তু খুব ভালো বোলিং করেছেন পাকিস্তানের মাটিতে। বিশেষ করে স্যাটনারের যে ইকোনমিটা ছিল, মানে তিনি রান উইকেট হয়তো পাচ্ছেন না বলে বলে, কিন্তু যেইভাবে রানটা তিনি মিডল ওভারে ধরে রাখেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো মানে যেই টিমটা রয়েছে আমার মনে হয় যে একটা চ্যাম্পিয়ন টিমের মতোই। আপনি তাদের দুজন যে পেস বোলার আছে মানে এরা কিন্তু যে কোনো মোমেন্টে ম্যাচের মোমেন্টাম কিন্তু ঘুরিয়ে দেবে। লকি ফার্গুসন খুবই ভালো অভিজ্ঞ একজন পেসার, যদিও ম্যাট হেনরি আছেন, যদিও তিনি এখনও কিন্তু ইনজুরি থেকে ব্যাক করেননি টিমে, কিন্তু তাকে বাদ দেওয়া হয়নি, আশা করা হচ্ছে তিনি খেলবেন। আর জেকব ডাফি কিন্তু বেন সিয়ার্সের মানে ইনজুরি পড়ার ফলে রিপ্লেসমেন্টে এসেছেন, সেই ক্ষেত্রে ডাফিও কিন্তু ভালো ভালো বোলিং করছেন। এছাড়া ম্যাট হেনরি রয়েছেন যিনি আরেকজন খুবই অভিজ্ঞ বলার। সো এদের পেস অ্যাটাকটাও কিন্তু খুবই ভালো। আর আমি ফার্স্টে আসলে যেটা বলছিলাম যে বুড়োদের দল কিন্তু হয়ে গেছে প্রায়, কারণ 30+ মোটামুটি সবাই, কিন্তু বুড়োদের দল হলো যে এক্সপিরিয়েন্সটা দরকার এই চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা বড় মানে সবগুলা বড় বড় টিমের সাথে খেলা, সবগুলা বড় টিমের সাথে খেলতে হলে আপনার নার্ভ অনেক মানে শক্ত থাকতে হয়, সেখানে এক্সপিরিয়েন্স অনেক কাজে দেয়। সো অন্যান্য টিমের তুলনায় এই টিমটাকে দেখলে আপনার মনে হবে যে মানে এরা সবার জন্য রেডি। না আমরা নিউজিল্যান্ডকে নিয়ে এত ভালো ভালো কথা বললাম, কিন্তু বাংলাদেশও কিন্তু তাদের বিপক্ষে খেলবে। বাংলাদেশ আর নিউজিল্যান্ড কিন্তু একই গ্রুপে। সো এই চিন্তাটাও কিন্তু করতে হবে বাংলাদেশের জন্য তো আসলে অভিজ্ঞ দলের বিপক্ষে খেলা, এবং তারা খুবই প্রুভেন, তাদের বিপক্ষে বাংলাদেশের খেলাটা খুবই চ্যালেঞ্জিং হবে মনে হয়। অবশ্যই, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি আপনার আমি যেটা বলবো 8 দলের খেলা, সবাই কিন্তু বেস্ট 8টা টিমই খেলছে। তো সেখানে বাংলাদেশও কিন্তু বেস্টদের মধ্যে একজন, কিন্তু বাংলাদেশের তুলনায় আসলে ইন্ডিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড সবাই এগিয়ে। সেখানে নিউজিল্যান্ডকে হয়তো আমার মনে হয় ইন্ডিয়ার থেকেও তারা হচ্ছে শক্তিশালী। সো আপনার কারণ আপনি আগেও দেখেছেন যে আইসিসি টুর্নামেন্টগুলোতে টেস্ট বলেন বা ওডিআই বলেন, নিউজিল্যান্ডের কাছে কিন্তু ইন্ডিয়া ধরা খেয়েছে, অনেকবারই ধরা খেয়েছে। সো ইন্ডিয়া থেকে এইবারও কিন্তু মনে হচ্ছে যেন বিশ্বকাপের কথাই ধরুন এই নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেই কিন্তু বাদ পড়ে। হ্যাঁ। সো বাংলাদেশের জন্য তো আসলেই কঠিন একটা গ্রুপ, সেইখানে সবচেয়ে কঠিন আমার মনে হয় নিউজিল্যান্ড এই গ্রুপে। আচ্ছা আমরা এখন যদি সাউথ আফ্রিকার স্কোয়াডটা নিয়ে যদি একটু কথা বলি, সাউথ আফ্রিকা প্রতিটা টুর্নামেন্টেই কিন্তু খুবই ফেভারিট হিসেবে তারা টুর্নামেন্ট শুরু করে, কিন্তু টুর্নামেন্টটা ভালো শুরুর পর তারা নকআউটেও চলে যায় কোনো না কোনোভাবে। নকআউটে গিয়ে তাদের আসলে কী যেন একটা হয়ে যায়। তাদেরকে নিয়ে আসলে প্রেডিক্ট করাটা কঠিন। মানে আগে ছিল যে প্রেডিক্ট করা কঠিন বলতে কি, প্রেডিক্ট করা যায় যে তারা নকআউটে গিয়ে বাদ হবে, এই প্রেডিকশনটা করা যায়, কিন্তু তারা আসলে মানে পাকিস্তানও যেমন আনপ্রেডিক্টেবল, তারাও আসলে একটা জিনিস সেট করে ফেলেছে যে তারা নকআউট পর্যন্ত যাবে, এরপরে চোখ করবে। এই লাস্ট আসলে T20 ওয়ার্ল্ড কাপ যেটা, সেইটার চেয়ে বড় চোখ তো আর কিছু নেই। তারা ফাইনালে গিয়েছে, জিতা ম্যাচ তারা ইন্ডিয়ার সাথে হেরে বসেছে। সো এই যে এইবার এইবার যেই টিমটা রয়েছে সেখানে কিন্তু এই যে দেখেন আপনি টেম্বা বাবুমা রয়েছে, টনি ডি জর্জি রয়েছে, হেনরি ক্লাসেন, ডাসেনের কথা কিন্তু বলতেই হবে, ডাসেন তো বলতে হবে, হেনরি ক্লাসেন, ডেভিড মিলার, তারপরে ভ্যান্ডার ডাসেন, ক্রিশ্চিয়ান স্টাফস, মার্কো ইয়ানসেন, এইডেন মার্কাম। আপনি এই টিমটা, তারপরে বোলিংয়ে যদি দেখেন লুঙ্গি এগেদি, কাগেশ্বর আবাদা, কেশব মহারাজ, শামসি, নরকিয়া যদিও রুল আউট হয়ে গেছেন, কিন্তু আপনার স্পিন পিস বোলিং অ্যাটাকটা কিন্তু তারপরে উইয়ান মুল্ডার কিন্তু নতুনের মধ্যে ভালো করছেন, খুবই ভালো করছেন। সো টিম দেখলে আপনার তো মনে হবে যে এই টিমটা আসলে ফালাবেন কোথায়। এই টিমের প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিতে ভালো ভালো দামে খেলছেন, আবার বড় বড় টিমে খেলেন। হ্যাঁ, হেনরি ক্লাসেন এবং ডেভিড মিলারের কথা যদি বলেন, তারা কিন্তু মানে ফ্র্যাঞ্চাইজি লিগে খুবই হটকেক। হ্যাঁ, আইপিএলে কিন্তু তারা নিয়মিত খেলে থাকেন। তাদের যেই ফর্ম, সেই ফর্মের কারণে কিন্তু সাউথ আফ্রিকা একটু রিল্যাক্স করতেই পারে। কিন্তু আমার মনে হয় যে এই দলটা নিয়ে আসলে কত দূর না দলটা, আমি তো বললাম যে এরকম টিমের কিন্তু মানে নামগুলো যখন দেখছেন তখন কিন্তু সবগুলো ভারী নাম, আপনি কাকে ফালাতে পারবেন। আপনি রায়ান রিকলটনের কথা যদি চিন্তা করেন, উইকেট কিপার ব্যাটার, তিনিও কিন্তু ভালো খেলছেন। সো আপনি টেম্বা বাবুমার আন্ডারে খেলছেন। টেম্বা বাবুমা একটা ভালো ক্যাপ্টেন, তিনি মানে সাউথ আফ্রিকাকে খুব ভালোভাবে লিড দেয়। কিন্তু এই টিমটাকে নিয়ে আসলে মানে আমি যতই বলি, হ্যাঁ ক্লাসেন আছেন, ক্লাসেন সবাই রয়েছেন, এইডেন মার্কারের মতো একটা দুর্দান্ত প্লেয়ার রয়েছেন, যারা আপনি যদি ওয়ানের জন্য যদি আপনি
বর্তমান বিশ্বে 3-4 জন ক্রিকেটার যদি বেছে নেয় এর মধ্যে একজন কিন্তু এডেন মার্ক্রাম। হ্যাঁ, তার ফর্মটা কিন্তু সেভাবেই কথা বলছে। ভ্যান্ডারডাসেন মিডল অর্ডারে তারা কিন্তু খুবই ভালো, নিচের দিকে আগ্রাসনের জন্য ক্লাসেন রয়েছেন, মিলার রয়েছেন। সো এই টিমটা কিন্তু ব্যালেন্স, সবসময়ের মতো একটা ব্যালেন্স টিম। আর মার্কো জানসেনও ব্যাট চালাতে পারেন, সো আসলে মানে তাদের ব্যাটিংটা নিয়ে কোনো চিন্তা নেই। বোলিংয়ে তিনি অলরাউন্ডার, অলরাউন্ডার তিনি বলার হিসাবেও আছেন। এছাড়া লুঙ্গিং এদিকে আগেছড়া আবাদা তারা তো রয়েছেন, শামসি মাহারাজ, দুই ভ্যারিয়েশনে 2টা স্পিনার রয়েছেন। সো মানে আপনি এখান থেকে আসলে খারাপ কিছু বলার নেই, কিন্তু কথা হচ্ছে যে তারা এই চোখের বিষয়টা থেকে তারা বের হতে পারছে না। যতদিন না তারা আসলে বের হয়ে চ্যাম্পিয়ন হবে ততদিন আসলে আমাদের নতুন করে তাদের কাছে কিছু বলার নেই। ইভেন মানে এটা যদি খারাপ টিমও হতো তখনও কিন্তু এই সেম প্রেডিকশনই করা লাগতো যে আসলে তারা নকআউটে গিয়ে কী করবে। টিম তো খুবই দুর্দান্ত। তারা যে গ্রুপটাতে পড়েছে সেখানে কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আছে, আফগানিস্তান আছে, তারা কিন্তু আফগানিস্তানও কিন্তু চমক দেখাতে পারে। সো এই গ্রুপটা মনে হয় আমরা যতই বাংলাদেশের গ্রুপটা নিয়ে আসলে বলি যে এটা গ্রুপ অফ ডেথই বলা চলে, কিন্তু এই গ্রুপটাও কিন্তু খারাপ না। এখানে কিন্তু খুবই ভালো ভালো টিমগুলো আছে। এইখান থেকে এই 4টা দল থেকে কোন 2টা দল সেমিফাইনালে যাবে এটা আসলে এই মুহূর্তে আপনি প্রেডিক্ট করতে পারবেন না। হ্যাঁ, কিন্তু আপনি দেখেন এই টিমের থেকে আপনি যদি অস্ট্রেলিয়ার টিমকে মানে কম্পেয়ার করেন তাহলে কিন্তু এই টিমকে এগিয়ে রাখতে হবে। অস্ট্রেলিয়ার থেকে আপনার সাউথ আফ্রিকার টিম ভালো। সাথে শেষ মুহূর্তে যে জিনিসটা হলো, তাদের একজন ক্রিকেটার অপশন নিয়েছেন, একজন ক্রিকেটার নিজেকে সরিয়ে নিয়েছেন, 3জন ক্রিকেটার ইনজুরি, পুরো পেসারটা আসলে নষ্ট, হ্যাঁ একদম নষ্ট হয়ে গেছে। সো এই অস্ট্রেলিয়া দলকে নিয়ে আমি আসলে মানে এই সাউথ আফ্রিকা এই দলটার সঙ্গে তুলনা আসলে কোনোভাবেই চলে না। সো সেইখানে আপনি যেহেতু গ্রুপ পর্বে খেলা, সো আমরা হয়তো দেখা যাবো যে এই গ্রুপ পর্বে পার হয়ে যাবে, কিন্তু এই অস্ট্রেলিয়ার সাথে যদি আপনি ফাইনালে খেলেন তখন আবার সাউথ আফ্রিকা চোখ করে নাকি, এইটাই হচ্ছে আসলে দেখার বিষয়। তারা নকআউটে গিয়ে নকআউট স্টেজটা কীভাবে পার করবে, ফাইনালটা কীভাবে জিতবে, সেটা আসলে সাউথ আফ্রিকাকে বের করতে হবে। না হলে আসলে সাউথ আফ্রিকার টিম কখনোই এত না। আমার মনে হয় সাউথ আফ্রিকার এখন মাঠের ক্রিকেটটা, আমি অন্য দলগুলোর ক্ষেত্রে বলবো হয়তো মাঠের ক্রিকেটে মনোযোগ দিন, বাইরের জিনিসপত্র বাইরেই রাখুন, কিন্তু সাউথ আফ্রিকার জন্য বলবো তারা মাঠের ক্রিকেটটা বাদ দিন, তারা তাদের মতো খেলুক, কিন্তু তারা যেন মানসিকভাবে যেন ফুরফুরে থাকে, যে মেন্টালিটিটা একদম ফ্রেশ করে নামে। আমরা আগে কি করেছি বাদ, এখন নতুন মানে যাতে নার্ভাসনেসটা না আসে, যেই চোকিংটা হচ্ছে সেটা যাতে না হয়, এইটাই আসলে তাদের রিকভার করতে হবে। তাহলে আসলে দেখা যাবে যে হয়তো একটা আইসিসি ট্রফি, একটা বড় ট্রফি তারা ঘরে নিতে পারবে। ধন্যবাদ সাদমান আমার সঙ্গে থাকার জন্য। দর্শক, ক্রিকেট ফ্রেন্ডজি নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই বন্ধু আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।